কিভাবে একজন যুবক তার প্রেমিকাকে খুনের পরিকল্পনা করেছিল, যেখানে তাদের সম্পর্ক ছোটবেলা থেকে। তাহলে কি এমন ঘটেছিল তাদের মধ্যে? কেনই বা এই খুনের পরিকল্পনা? আমরা জানি যে ভালোবাসা আমাদের ত্যাগ করতে শেখায় একে অপরের প্রতি বিশ্বাস করতে। তাহলে এমন কি হয়েছিল যে ভালোবাসা বিশ্বাসঘাতকতায় পরিণত হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিল? আসুন আজকের অপরাধমূলক গল্পে এই কাহিনীটাই শুনে আসি। তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন আর এই ধরনের বাংলা ক্রাইম স্টোরি শুনতে পছন্দ করেন, তবে আজকেই সাবস্ক্রাইব করুন ক্রাইম শো বাংলা চ্যানেল। আর স্টোরি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর কমেন্টে জানান আপনার মতামত। টাং আওয়াজ করে মোবাইলে ঢুকলো একটা মেসেজ। এই মোবাইলটা তার, যার গুলিবিদ্ধ মৃতদেহ কিছুক্ষণ আগেই নিয়ে যাওয়া হয়েছে লাশ কাটা ঘরে। তদন্তকারী পুলিশ অফিসার মোবাইলের অপেক্ষাকৃত সহজ লক খুলে ফেলেছিলেন খানিক আগে। স্ক্রিনে চোখ রেখে তিনি দেখতে পেলেন সেই মেসেজটা, যেখানে লেখা রয়েছে, শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, এর যদি একই কথা বলতে হয় তবে তা যে ভালো হবে না সেটা আর বলার অপেক্ষা রাখে না। কে পাঠালো এরকম হুমকি বার্তা? পুলিশ অফিসারের সতর্ক দৃষ্টি ততক্ষণে আটকে গিয়েছে SMS-এর নিচে ক্যাপিটাল লেটারে লেখা AK-তে। পুলিশের কাছে আসলে এই তদন্তটা ছিল অনেকটাই সহজ একটা ধাঁধা, যার সোজা উত্তর প্রেমে প্রত্যাখ্যাত এক যুবকের প্রেমিকাকে খুন করে নিজে আত্মঘাতী হওয়ার মতো ঘটনা। রহস্যময় এই মেসেজটা আসার পর ঘটনাটি কি একই থাকলো, নাকি বাঁক নিল অন্যদিকে? কে এই একে? কেনই বা সে এরকম একটা হুমকি ভরা বার্তা পাঠালো মৃত যুবকের মোবাইলে? তাহলে ঘটনাটি ঠিক কী ঘটলো? দুধে তা দেবাশিস ধরের প্রথমেই মনে হলো, তাহলে বিষয়টা কি অনেকটা এক ফুল দোমালির চিত্রনাট্য? খুন হত্যার পর যেটাকে কার্যত রুল আউট করে দেওয়া হয়েছিল, এক SMS-এই যেন কাহিনীমের নয়া টুইস্ট। 6ই জানুয়ারি 2008 একটি খুন এবং আত্মহত্যার ঘটনায় তোলপাড় পড়ে গেল গোটা শান্তিনিকেতন জুড়ে। 1 বছর আগে কবিগৃহ থেকে নোবেল প্রাইজ চুরি যাওয়ার ঘটনায় বেআব্রু হয়েছিল বিশ্বভারতীয় নিরাপত্তা। এবার আর ছিচকে চুরি নয়, বারবেলায় রীতিমতো গুলি চলল সঙ্গীত ভবনের হোস্টেলের অন্দরে, তাও আবার ওয়েবলি স্কট 9mm পিস্তল থেকে। কিন্তু তদন্তকারীদের সাধারণ বুদ্ধি বলছে এই পিস্তল তো ব্যবহার করার কথা খোদ পুলিশ অফিসারদের। তাহলে এই গুলি চালানোর ঘটনায় মৃত 29 বছরের অমরেশ কুণ্ডুর হাতে এই আগ্নেয়াস্ত্র এলো কী করে? তদন্ত আরও এগোতে এগোতে জানা গেল, অমরেশ আসলে কলকাতার টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসির পার্ট টাইম চালক। আর বাক্স থেকে এই পিস্তল চুরি করে নিয়ে সে চেপে বসেছিল সকালের গণদেবতা এক্সপ্রেসে। গন্তব্য ছিল কলকাতা থেকে 190 কিলোমিটার দূরের আনন্দ সদন। হোটেলেই থাকতো সঙ্গীত বিভাগের 3য় বর্ষের ছাত্রী শাশ্বতী পাল। বেলা 11:30 নাগাদ হোস্টেলের অনেকেই দেখতে পান বাইরে ওই ছাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন একজন যুবক। তার ঘণ্টাখানেক বাদে হোস্টেলের ঘর থেকে ভেসে আসে পরপর 2টি গুলির আওয়াজ। আবাসিকরা ছুটে ভেতরে গিয়ে দেখতে পান খাটের ওপরে পড়ে রয়েছে শাশ্বতীর গুলিবিদ্ধ মৃতদেহ। ঠিক নিচের দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে পড়ে রয়েছে গুলিবিদ্ধ অমরেশ কুণ্ডু। ঘটনাস্থল প্রায় ফাঁকা। জেলার পুলিশ সুপার লক্ষ্মীনারায়ণ মিনা এবং বোলপুরের SDPO দেবাশিস ধর তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করছেন। কদমে এগোলে তদন্ত, আর তাতেই জানা গেল আসল ঘটনা। ছোটবেলা থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে একসঙ্গে বড় হয়ে ওঠা শাশ্বতী এবং অমরেশের ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্নাতক পর্ব পেরিয়ে কলকাতায় এসে টালিগঞ্জ থানায় অস্থায়ী গাড়ি চালকের কাজ নিলেও দুজনের যোগাযোগ ছিলই। কলেজের পাঠ শেষ করে সঙ্গীত নিয়ে পড়তে চলে আসে শাশ্বতী। পুলিশ জানতে পারে তাদের মধ্যে 3 বছরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দুই বাড়ির লোকেরা সেই সম্পর্কের কথাও জানতেন, যদিও শাশ্বতীর বাড়ির লোকেদের এটা নিয়ে প্রথম থেকেই প্রবল আপত্তি ছিল। ঘটনার ঠিক 3 দিন আগে অমরেশের বাড়িতে ফোন করে শাশ্বতী জানিয়ে দেয় সে এই বিয়েতে রাজি নয়। অমরেশের বিয়ে যেন অন্যত্র ঠিক করা হয়। সমস্যাও শুরু হয় ঠিক এখান থেকেই। সম্পর্ক ভাঙার কথা জানতে পেরে অমরেশ বেশ কয়েকবার ফোন করলেও শাশ্বতী তার সঙ্গেও কথা বলতে চায়নি। শেষ পর্যন্ত এসপার ওসপার করতে প্রেমিকাকে খুন করার সিদ্ধান্ত নিয়ে ফেলে সে। পুলিশের তদন্তে উঠে আসে ঘটনার দিন সকাল সকাল টালিগঞ্জ থানায় চলে আসে অমরেশ। থানায় নিয়মিত আসার সুবাদে তার জানা ছিল আগ্নেয়াস্ত্র রাখার বাক্সটিতে তালা লাগানো হয় না, ওটি অরক্ষিত অবস্থাতেই থাকে। এই সুযোগটাই কাজে লাগায় সে। আগের রাতে ডিউটি করে কনস্টেবল সুনীল মাঝি সকাল 6টায় বাড়ি যাওয়ার আগে ওই বাক্সে 9mm পিস্তলটি রেখে দেন।
ভুলে সেই বাক্সে তালা দেননি তিনি। থানায় পুলিশ কর্মীদের ডিউটি বদলের সময় সুযোগ বুঝে ওই পিস্তল পকেটে নিয়ে অমরেশ উঠে পড়ে ট্রেনে। সকাল 11:30 নাগাদ অমরেশকে হোস্টেলের বাইরে বেশ কিছুক্ষণ শাশ্বতীর সঙ্গে কথাও বলতে দেখা যায়। একসময় তর্ক শুরু হলে ছাত্রীটি হোস্টেলে ফিরে আসে, কিন্তু হাল ছাড়তে রাজি ছিল না পুলিশের চালক। গেটে কোনো নিরাপত্তা কর্মী না থাকায় অবাধে ওপরে উঠে যায় সে। সেদিন রবিবার হলেও বিশ্বভারতীতে ক্লাস চলার কারণে বেশিরভাগ ছাত্রী হোস্টেলে নিজের ঘরে ছিল না। আবার হোস্টেলের সুপারভাইজার নাসিফা আলী তখন অফিসেও ছিলেন না, তাই ফাঁকা সিঁড়ি দিয়ে অমরেশ উপরে উঠে যায়। সেই সময় হাতে একটি জলের বোতল নিয়ে অন্য একটি ঘর থেকে নিজের ঘরের দিকে যাচ্ছিল শাশ্বতী। আচমকা অমরেশকে ওপরে দেখতে পেয়ে সে হোস্টেল পরিষ্কার করতে আসা সুইপার ফুচি বীরবংশীকে বলে ওই যুবককে যেন বলে দেওয়া হয় সে তার সঙ্গে আর দেখা করতে রাজি নয়। সেই নিষেধ শোনার মতো ধৈর্য ছিল না অমরেশ কুণ্ডুর। সে সোজা ঘরের মধ্যে ঢুকে পড়ে। জানালার সামনে তখন দাঁড়িয়েছিল শাশ্বতী। প্রথমে তার বুক লক্ষ্য করে গুলি চালায়, তারপরের গুলিটা নিজের মাথাতে। খুন এবং আত্মহত্যার ঘটনার পর পুলিশ দুটি মৃতদেহই ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। ওপেন অ্যান্ড শাট এই কেসে বীরভূম পুলিশের তদন্তে এখানেই কার্যত দাড়ি পড়ে যাওয়ার কথা। তার হলো কোথায়? অমরেশের মৃতদেহ নিয়ে যাওয়ার সময় মোবাইলে যে হুমকি এসএমএসটি ঢোকে, পুলিশের তদন্তের অভিমুখ ঘুরে যায় এবার সেদিকে। পুলিশের ছানবিনে উঠে আসে অমরেশের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার আগেই শাশ্বতীর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল স্থানীয় প্রতিষ্ঠিত যুবক অঞ্জন কারকের সঙ্গে। হবু স্ত্রী অঞ্জনকে জানায় পূর্ব প্রেমিকের কথা। কেউ জানায় পুরনো সম্পর্ক থেকে সরে আসতে চাইলেও অমরেশ তাতে রাজি হচ্ছে না। নিজেকে পুলিশ কর্মী পরিচয় দিয়ে নানাভাবে হুমকি দিচ্ছে সে। শাশ্বতীর পাশে দাঁড়াতে এরপর অমরেশকে হুমকি দিয়ে এসএমএস পাঠানো শুরু করে অঞ্জন। পুলিশের জেরার জবাবে জানায় যে আশঙ্কা থেকে সে পাল্টা হুমকি বার্তা পাঠিয়েছিল। শেষ পর্যন্ত তা ঘটেই গিয়েছে। এই একটি স্বীকারোক্তিতে পুলিশের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল মেসেজ উল্লেখ করা একে আসলে কে। সেই সঙ্গে চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল এই মামলার ফাইল।